নমস্কার বন্ধুরা, চলে এসেছি বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব ৭৬ নম্বর পর্ব নিয়ে। আশা করি আগের পর্বগুলো সকলের ভালো লেগেছে। যারা শুধু তোমারই জন্য নতুন শুনছেন তারা অবশ্যই আমার আগের গল্প আমার তুমি পুরোটা শুনে নেবেন। ওটা না শুনলে এটা বুঝতে পারবেন না ওটার সাথে এটা যুক্ত আছে। শুরু করছি আজকের পর্ব। ইথান তো ভিডিওটা দেখে ওর সমস্ত জ্ঞান লোপ পেয়েছে, একদম বিধ্বস্ত হয়ে পড়েছে সমস্ত চিন্তা ভাবনা। অন্যদিকে নিশীথ তার অফিসের কেবিনে বসে গম্ভীর দৃষ্টিতে চেয়ে আছে দেয়ালে ঝোলানো বড় ঘড়ির কাঁটার দিকে, আর তার ঠিক বিপরীতে বসে আছে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ব্লেক। তার কৌতূহলী দৃষ্টি একবার নিশীথের দিকে নিবদ্ধ হচ্ছে তো আর একবার ঘড়ির দিকে নিবদ্ধ হচ্ছে, যেন বোঝার চেষ্টা করছে নিশীথের মনে এই মুহূর্তে ঠিক কী চলছে। একসময় আর কৌতূহল দমন করতে না পেরে ব্লেক তো পুরো বলেই উঠল, স্যার আপনি কি কারোর জন্য ওয়েট করছেন? নিশীথ তেমনই ঘড়ির দিকে তাকিয়েই সংক্ষেপে উত্তর দিল, ব্লেক একটু ইতস্তত করে প্রশ্ন করল, স্যার আপনি কার জন্য ওয়েট করছেন? নিশীথ আবারও সংক্ষেপে উত্তর দিল, সঠিক সময়ের জন্য। ব্লেক স্বভাবতই কিছু বুঝতে না পেরে কিছুক্ষণ হতভম্বের মতো চেয়ে রইল নিশীথের দিকে। আর কোনো প্রশ্ন সে করল না। নিশীথ আরও কিছুক্ষণ সেই একইভাবে এক দৃষ্টিতে চেয়ে রইল ওই ঘড়ির চলমান কাঁটার দিকে। তার মুখে ফুটে উঠছে গাম্ভীর্য, যেন ক্রমশই আরও গম্ভীর হচ্ছে। একসময় হঠাৎ নিশীথ তার দৃষ্টি ফিরিয়ে ব্লেকের দিকে তাকিয়ে বলল, ব্লেক সুইচ অন দ্য ফোন। আচমকা এই নির্দেশে ব্লেক প্রথমে একটু চমকে উঠলেও পর মুহূর্তেই সম্মতি জানিয়ে একটা মুঠোফোন বের করে সেটা অন করল। ব্লেক ফোনটা অন করতে করতে একটু কৌতূহলী সুরে বলল, স্যার আপনি ভিডিওটা আর সঙ্গে ওই মেসেজটা পাঠানোর পর ফোনটা তো আমাকে সুইচ অফ করে রাখতে বলেছিলেন কেন? যদি মিস্টার ইথান অ্যাডামস এই সব কিছুর পেছনে থেকেই থাকেন তাহলে তো উনি ভিডিওটা আর মেসেজটা পেয়েই সঙ্গে সঙ্গেই কল ব্যাক করার চেষ্টা করতেন, আর আমরা তো তাতেই শিওর হয়ে যেতে পারতাম স্যার। তাহলে আপনি কেন এতক্ষণ সুইচ অফ করে রাখতে বললেন? নিশীথ সামান্য একটু হেসে বলল, আমি শিওর হওয়ার জন্যে তোমাকে ভিডিও আর মেসেজটা তো পাঠাতে বলিনি ব্লেক। আমি নিজে শিওর যে এটা ইথানেরই কাজ। অন্য কারো রাত্রির সঙ্গে তেমন কোনো শত্রুতা থাকার কোনো কারণ আমি দেখতেই পাচ্ছি না। তাহলে স্যার আপনি মাঝরাতেই ভিডিওটা পাঠাতে বললেন কেন, আর ফোনও বা সুইচ অফ করতে বললেন কেন? নিশীথের মুখটা যেন আরও গম্ভীর হয়ে উঠল, চোয়াল দুটো যেন শক্ত হয়ে এলো। টেবিলে রাখা হাতের মুঠোটা কিছুটা শক্ত করে নিশীথ গম্ভীর কণ্ঠে বলল, কারণ ইথান অকারণে রাত্রিকে যে দুশ্চিন্তা যে পরিস্থিতির মধ্যে ফেলেছে তার দ্বিগুণ দুশ্চিন্তা দ্বিগুণ ভয়ঙ্কর পরিস্থিতি আমি তার জন্য সৃষ্টি করতে চাই। আমি এটা নিশ্চিত কালকে সারা রাত ইথান এক মুহূর্তের জন্য ঘুমোনো তো দূরের কথা, নিশ্চিন্তে এক জায়গায় বসতে পর্যন্ত পারিনি ভিডিও আর মেসেজটা দেখার পর। ব্লেক যেন এতক্ষণে কিছুটা আন্দাজ করতে পারল নিশীথ ঠিক কী করতে চাইছে। ফোনটা অন করে সে বলল, স্যার মিস্টার অ্যাডামস বেশ কয়েকবার ফোন করার চেষ্টা করেছেন। নিশীথের ঠোঁটের কোণায় তার এক পেশে হাসিটা ফুটে উঠল। ব্লেকের হাত থেকে ফোনটা নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে বলে উঠল, আই নিউ ইট। তারপর আবার ফোনটা ব্লেককে ফিরিয়ে দিয়ে বলল, জানো তো এরপর কি করতে হবে? ব্লেক হাসি মুখে বলল, ইয়েস স্যার আই নো। গুড, তাহলে আর কিসের জন্য অপেক্ষা করছো, শুরু করো। ব্লেক সম্মতিসূচক ঘাড় নেড়ে দ্রুত হাতে ফোনটা স্পিকারে রেখে ইথানের নাম্বার ডায়াল করে টেবিলের ওপর রাখল।
কিছু মুহূর্তের পরেই শুরু হলো যান্ত্রিক রিংয়ের শব্দ। নিশীথ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল ফোনের দিকে। শক্ত করে চেপে ধরে রেখেছে ইথান দুহাতে মাথাটাকে। বসে আছে। সামান্যতম চিন্তা শক্তিটার জন্য তার অবশিষ্ট নেই মাথাতে। হঠাৎ করে ইথানের ফোনটা সশব্দে বেজে ওঠায় ইথান যেন চমকে উঠল। কেন যেন তার মনে হলো এটা সেই অজ্ঞাত ব্যক্তিরই ফোন। ইথান ব্যস্ত হয়ে খুঁজতে লাগলো তার ফোনটা। তখন রাগের মাথায় কোথায় যে ছুঁড়ে ফেলেছিল মনে নেই। শব্দের উৎস লক্ষ্য করে ইথান ব্যস্ত পায়ে এগিয়ে গেল ঘরের একটা কোণার দিকে। ফোনটা সেখানেই পড়ে রয়েছে। দ্রুত হাতে ফোনটা তুলে ইথান দেখল তার অনুমানই সঠিক। স্ক্রিনে ফুটে উঠেছে প্রাইভেট নাম্বার। ইথান ব্যস্ত হয়ে ফোনটা রিসিভ করেই যেন গর্জে উঠল। অপর প্রান্তের ব্যক্তিকে কথা বলার কোনো সুযোগ না দিয়েই ইথান সহস্য বলে উঠল, হু দ্য হেল আর ইউ? এইসব করার মানে কি? হোয়াট ডিড ইউ ওয়ান্ট? ইথানের প্রতিটা কথা ঝরে পড়ছে প্রবল ভীতির আশঙ্কা, আশঙ্কা। নিশীথ তির্যক একটু হেসে ব্লেকের দিকে তাকিয়ে ইশারায় তাকে কথা বলতে বলল। ব্লেক বেশ শান্ত সুরে গম্ভীর ভরাট কণ্ঠে বলে উঠল, আমার পরিচয়টা বোধহয় এই মুহূর্তে অতটাও গুরুত্বপূর্ণ নয়। এই পরিচয়ের কথা ছেড়ে কাজের কথায় আসি। আপনি প্রশ্ন করলেন না আমি কি চাই? আমি কি চাই সেটা তো আপনার না জানার কথা নয় মিস্টার ইথান অ্যাডামস। আপনি বুঝতে পারছেন না আমি কি চাই? ইথানের ধৈর্যের ভাঁজ যেন ভেঙে পড়ছে। অসম্ভব উত্তেজিত হয়ে প্রায় চিৎকার করে বলে উঠল, স্টপ দিস ননসেন্স অ্যান্ড টেল মি হু আর ইউ? কেন করছেন এইসব? ব্লেক এবার নিশীথের দিকে তাকিয়ে আবার সেই একইভাবে বলল, বেশ, আপনি যখন বুঝতে পারছেন না তখন আমিই না হয় আপনাকে আরও একবার বুঝিয়ে দিচ্ছি। আমি আপনাকে আগেও ওয়ার্ন করেছিলাম, কিন্তু আপনিই মনে হয় সে কথা ভুলে গেছেন। আপনার এই ভিডিওটা যে এখনও আমার কাছে সুরক্ষিত রয়েছে সেটা নিশ্চয় আর আপনাকে আলাদা করে বলে দিতে হবে না। আর হ্যাঁ, আপনার ইউজ করা ওই বটল আর সিরিঞ্জ মনে আছে নিশ্চয়ই? সেগুলো কিন্তু এখনও আমার কাছেই রয়েছে। এখন সেগুলো নিয়ে আমি ঠিক কী করতে পারি আর তার পরিণাম কি হতে পারে সেটা আশা করি আপনাকে আলাদা করে বলে দিতে হবে না। ইথান যেন আরও উত্তেজিত হয়ে উঠল। অসম্ভব ব্যর্থ আক্রোশে যেন গর্জে উঠল। কি চান আপনি? কিসের বিনিময়ে আপনি ওগুলো আমাকে হ্যান্ড ওভার করবেন? প্লিজ বলুন। ব্লেক এবার নিশীথের দিকে তাকালো। নিশীথের স্থির শীতল দৃষ্টি তাকে বলে দিল এই প্রশ্নের কী উত্তর দিতে হবে। ব্লেক একটু হেসে বলল, মিস্টার অ্যাডামস, আপনি একটু ভুল করছেন। আমি কোনো কিছুর বিনিময়ে ওগুলো আপনাকে ফেরত দেওয়ার জন্য কিন্তু ফোন করিনি। তাহলে কি চান আপনি? এই মুহূর্তে চাওয়া পাওয়ার প্রসঙ্গ নিষ্প্রয়োজন, কারণ আমার সাবধান করার পরেও আপনি মিস রাত্রির সঙ্গে যে জঘন্য খেলাটা খেলছেন তারপরে অন্য কোনো কিছুর জন্য আর কোনো জায়গা বাকি থাকে না। চিন্তা করুন, আপনি শুধু নিজের আসন্ন পরিণামের কথা চিন্তা করুন। মিস রাত্রির ইমেজ, তার কেরিয়ার, তার সম্মান নষ্ট করতে চেয়েছিলেন না? এখন আপনার নিজের ইমেজ, কেরিয়ার, সম্মান কি করে বাঁচাবেন সেই চিন্তা করুন। কারণ এই ভিডিও আর শুধু আমার কাছে থাকবে না, এটা যেখানে যাওয়ার সেখানেই যাবে। কথাগুলো বলে ব্লেক ফোনটা কেটে দিয়ে নিশীথের নির্দেশ মতো আবার ফোনটা সুইচ অফ করে দিল। নিশীথ শান্ত দৃষ্টিতে ব্লেকের দিকে তাকিয়ে বলল, গুড জব। থ্যাংক ইউ স্যার। তোমাকে এই প্রাইভেট ডিটেকটিভের অ্যাড্রেসটা আমাকে সেন্ড করতে বলেছিলাম, করেছো? ইয়েস স্যার। নিশীথ চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, গুড জব ব্লেক। তুমি এদিকের বাকি কাজগুলো কমপ্লিট করে নাও, আমার কিছু জরুরি কাজ আছে। আজকে আর অফিসে আসবো না। আর হ্যাঁ, আগামী 1 সপ্তাহে যত মিটিং আছে সেগুলো রিশিডিউল করো। কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করো।
নিশীথ টেবিলের ওপর রাখা তার ফোনটা নিয়ে কেবিন থেকে বেরোনোর জন্য পা বাড়াতেই যাবে, এমন সময় হঠাৎ ব্লেক বলে উঠল, সরি স্যার, হয়তো এটা আমার জিজ্ঞেস করা উচিত নয়, কিন্তু না জিজ্ঞেস করে পারছি না। নিশীথ থেমে ব্লেকের দিকে তাকিয়ে বলল, কি বলো? আপনি যখন ঠিক করেই নিয়েছিলেন যে মিস্টার ইথান অ্যাডামস যাতে তার প্রাপ্য শাস্তিটা পান সেই ব্যবস্থা করবেন, তাহলে আপনি ওনাকে ভিডিওটা পাঠালেনই বা কেন? আর এখন ফোনটাই বা কেন করলেন? এতে তো উনি অ্যালার্ট হয়ে যাবেন। নিশীথ অদ্ভুতভাবে সামান্য একটু হেসে বলল, অ্যালার্ট হলেও ইথানের আর কিছু করার নেই ব্লেক, এবার যা হওয়ার সেটা হবেই। আর রইল বাকি ভিডিও আর ফোনের কথা। তোমাকে তো আগেই বললাম, ইথানের জন্য যে দুর্বিষহ পরিস্থিতির সম্মুখীন রাত্রিকে হতে হয়েছে তার দ্বিগুণ আমি তাকে ফিরিয়ে দেব। এটা তারই একটা অংশ বলতে পারো। এই ফোন কলের পর তোমার মনে হয় ইথান আর এক মুহূর্তের জন্য শান্ত হয়ে নিশ্চিন্তে বসে থাকতে পারবে? ব্লেক সম্মতি জানিয়ে বলল, রাইট স্যার, কিন্তু স্যার আপনি বলছিলেন হয়তো মিস্টার অ্যাডামস একা এই কাজটা করেননি, কেউ ওনাকে সাহায্য করেছে, তাহলে সেই সেকেন্ড পার্সনটাকে? ব্লেকের প্রশ্নে নিশীথের কপালে ফুটে উঠল কিছু সূক্ষ্ম চিন্তার রেখা। কয়েক মুহূর্ত থেকে নিশীথ কিছুটা চিন্তিত সুরে বলল, সেটা তো আমিও ভাবছি ব্লেক। রাত্রির আশেপাশে থাকা সবাইকে সন্দেহ হচ্ছে। সে যত বেশি ঘনিষ্ঠ তার সুযোগটাও তত বেশি। নিশীথের কপালে ফুটে ওঠা ভাবনার রেখাগুলো যেন আরও গভীর হয়ে উঠল। কিছুক্ষণ কেউই কোনো কথা বলল না। তারপর একসময় নিশীথ বলল, ব্লেক, তোমাকে আরও একটা কাজ করতে হবে। ব্লেক একদম বাধ্য অনুগতের মূল্য বলল, বলুন না স্যার। নিশীথ ব্লেককে তার কাজ বুঝিয়ে দিয়ে একবার কবজিতে বাঁধা ঘড়িটায় সময় দেখে নিয়ে বলল, আমি আসছি ব্লেক, এরপর না গেলে দেরি হয়ে যাবে। তোমাকে যেটা বললাম সেটা আগে করো, কিছু জানতে পারলে আমাকে জানিও। ওকে, শিওর স্যার। নিশীথ আর কোনো কথা না বলে দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে এলো। ব্লেক সেদিকে তাকিয়ে একটু হেসে আবার নিজের কাজে মন দিল। আর এদিকে ইথান, ব্লেক তখন হঠাৎ নিজের কথাটুকু বলে ফোনটা কেটে দেওয়ার পর ইথান যেন আরও বেশ কয়েকবার ফোন করার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না, কারণ ব্লেক তো ইতিমধ্যেই ফোন সুইচ অফ করে দিয়েছে। ইথান প্রবল আক্রোশে ফোনটা সোফায় ছুঁড়ে ফেলল, যেন নিজেকেই বলতে লাগলো, নো ওয়ে, এটা হতে পারে না, কিছুতেই না। হু ইজ দিস পারসন? রাত্রির সঙ্গে কী সম্পর্ক? এর আগের বারও রাত্রিকে এই ব্যক্তিই প্রোটেক্ট করছিল, আর আজ আবার? রাত্রির ক্লোজ এমন কে আছে যেটা আমি জানি না? আমার এই ভিডিও কে করেছিল? রিসর্টে আমাদের ইউনিটের যারা ছিল তাদের মধ্যে কেউ এমন কিছু করতে পারে বলে তো মনে হয় না। তাহলে কে? ইথানের হঠাৎ যেন নিজের ওপরই প্রচণ্ড রাগ হলো। কি করে সে ভুলে যেতে পারে ওই ভিডিওর কথা? যে ভিডিওটা চোখের পলকে তার সব কিছু শেষ করে দিতে পারে, সেটার কথা এত সহজে কি করে ভুলে গেল? ইথান যেন আপন মনেই বলে উঠল, ভুলটা আমারই। তখন যদি এই ভিডিও আর ওই বটল আর সিরিঞ্জগুলো পাওয়ার চেষ্টা করতাম, তাহলে আর আজকে এই দিনটা দেখতে হতো না। কিন্তু এখন তো সে কথা ভেবে কি লাভ? ইথান সোফায় বসে আবার তার মাথাটা দুহাতে চেপে ধরল। কিছুতেই যেন বুঝে উঠতে পারছে না এখন কি করবে সে, কি করলে তার সব কিছু শেষ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবে। এমনভাবে সে রাত্রির চারপাশে জাল বিছিয়েছে যে এখন তার নিজের পক্ষেও তুলে নেওয়া সম্ভব নয়। সেটা সম্ভব হলেও না হয় এই ব্যক্তিকে বলতে পারত যে সে তার সব পরিকল্পনা বন্ধ করে দিচ্ছে, কিন্তু সেটা করতে গেলেও তো তার নাম প্রকাশ্যে আসবেই। ইথান যেন কোনো রাস্তা দেখতে পেল না, চোখের সামনে শুধু নিজের বিপর্যয় ঘনিয়ে আসতে দেখল। একবার যেন হঠাৎ ইথানের মনে হলো, আচ্ছা, আমি যদি রাত্রির কাছে গিয়ে সব স্বীকার করে ক্ষমা চাই, তাহলে কি রাত্রি আমাকে ক্ষমা করবে? করতেও তো পারে। আর এই ব্যক্তি যেই হোক না কেন, সে রাত্রির তো বিশেষ ঘনিষ্ঠ। রাত্রি আমাকে ক্ষমা করলে নিশ্চয়ই সে আর ভিডিওটা ভাইরাল করবে না। কিন্তু রাত্রি আমাকে ক্ষমা করবেই বা কেন?
ওর যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে। আজকের টেস্টের পর যখন রেজাল্টটা পজিটিভ আসবে তখন তো রাত্রি সব কিছু শেষ হওয়ার আর কিছু বাকি থাকবে না। নিজের সব কিছু শেষ হওয়ার পর রাত্রি আমাকে কেনই বা ক্ষমা করবে? কিন্তু একবার ট্রাই করে দেখতে তো প্রবলেম নেই। যদি রাত্রি ইথানের ভাবনার পথে হঠাৎ তার মিথ্যে অহংবোধ প্রবলভাবে অন্তরায় হয়ে দাঁড়ালো। ইথান সত্যি যদি মন থেকে নিজের ভুল বুঝে নিজের অন্যায় স্বীকার করে ক্ষমা চাইতো, হয়তো রাত্রি তাকে ক্ষমা করেও দিত। সত্যি জীবনের আসন্ন বিপর্যয়কে রোধ করতে পারত, কিন্তু যার শিরায় উপশিরায় বইছে মিথ্যা অহমিকার স্রোত, সে এত সহজে নিজের ভুল নিজের অন্যায় কী করে স্বীকার করবে? ইথান হঠাৎ করেই সমস্ত ভাবনা দূর করে দিয়ে বলে উঠল, হোয়াটস রং উইথ মি? আমি ইথান অ্যাডামস ক্ষমা চাইব, তাও রাত্রির কাছে? অসম্ভব। রাত্রির সঙ্গে যা হওয়ার সেটা হবেই। সেগুলো যে আমি করেছি তার প্রমাণ কোথায়? এই ভিডিও ভাইরাল হলেও এটা তো আর প্রমাণ হবে না যে রাত্রির সঙ্গে যা হয়েছে তা আমি করিয়েছি। ভিডিওটা ভাইরাল হলে আমার ইমেজে এফেক্ট পড়বে, হয়তো কেরিয়ারেও এফেক্ট পড়বে, কিন্তু এই মুহূর্তে রাত্রির নিউজের থেকে বড় কোনো নিউজ হতে পারে না। আমার সব কিছু ডিস্ট্রয় করা এত সহজ নয়। তখন ওই ভিডিও ভাইরাল হলে পরিণাম হতো অন্য, কিন্তু এখন এই পরিস্থিতিতে ফল সম্পূর্ণ অন্য হবে। ভালোই তো, আমার ভিডিওটা ভাইরাল হলেও ওই একযোগেই মিশে যাবে। এমনিই তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে ড্রাগসের ইউজ নিয়ে নানা কথা শুরু হয়েছে, সেখানে না হয় সাময়িকভাবে আমার নামটাও জুড়বে। দ্যাটস ফাইন, হোক ভিডিও ভাইরাল। এত কিছু তো টাকার খেলাতেই সামলেছি, তখন বাকিটাও না হয় টাকা দিয়ে সামলে নেব। ইথানের মন মস্তিষ্ক থেকে যেন সব ভাবনা এক নিমিষে দূর হয়ে গেল। তার ঠোঁটের কোণায় ফুটে উঠল এক তির্যক হাসির রেখা। সত্যি এই অহংকার বড়ই সর্বনাশা। মানুষের ঠিক ভুল বিচারের ক্ষমতাটাও যেন লুপ্ত হয়ে যায়। ইথান এটুকুও বুঝতে পারল না যে অহংকারের চাদর ভেদ করে ব্যক্তির কাছে তার ভিডিওটা থাকতে পারে, সে চেষ্টা করলেও আরও অনেক সূত্রই খুঁজে পেতে পারে। ইথান তো নিশ্চিন্তে সোফায় পড়ে থাকা ফোনটা তুলে নিয়ে একটা নাম্বার ডায়াল করল। সোফায় কলটা রিসিভ হতেই অপর প্রান্ত থেকে ইথান বেশ সহজ ভঙ্গিতে বলল, রেডি থেকো, তোমাকে হয়তো আবার একটা স্ক্যান্ডাল হ্যান্ডেল করতে হবে। আবার? আরে আমি লয়ার না অন্য কিছু? আমি কি তোমার স্ক্যান্ডাল হ্যান্ডেল করার জন্যই বসে আছি? যাই হোক, এবার আবার কে? আরে কারোর সঙ্গে নয়, এবারের ব্যাপারটা একটু সেন্সিটিভ। মানেটা প্রয়োজন হবে তখন জানলেই হবে, এখন অত জানার দরকার নেই। তোমাকে আগে থেকে ইনফর্ম করে রাখলাম, তুমি রেডি থেকো। আরে কিন্তু ইথান আর বাকি কথাটুকু না শুনেই ফোনটা কেটে দিল। অহংবোধে অন্ধ ইথান বুঝতেও পারল না সে তার নিজের আসন্ন সর্বনাশের আগমনেই হেসে উঠল। ইথান তার পৈশাচিক আনন্দে তার আনন্দতে ভেসে উঠল। আজকের পর্বটা এখানেই শেষ করছি। মানুষের অহংবোধ কোন সর্বনাশের দিকে টেনে নিয়ে যেতে পারে। ইথানের নিজের অহংবোধের জন্য ওর নিজের বিপদ নিজের সর্বনাশও ওর কাছে কিছু ম্যাটারই করছে না। আগামীতে ওরও সবার ষড়যন্ত্রের রহস্য খুলবে, সবার ষড়যন্ত্রের শিকার রহস্যের জাল আস্তে আস্তে জানা যাবে। আগামী পর্ব খুব সুন্দর হতে চলেছে, শুনতে থাকুন। অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ধন্যবাদ।